আরামবাগে পঞ্চম দফায় ভোট। একসময়ে হুগলির আরামবাগ ছিল বামেদের একচ্ছত্র আধিপত্য। আর এই আরামবাগেই বাম জামানায় অনিল বসু প্রায় 6 লক্ষ ভোটে জিতেও রেকর্ড গড়েছিলেন। রাজ্যে পালা বদলের পর অন্যান্য প্রান্তের মতো সেখানেও ঘাসফুল ঝড় ওঠে। বর্তমানে এই লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে ভালোই শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। ভারতের 543টি সংসদীয় কেন্দ্রের মধ্যে 29 নম্বর কেন্দ্র আরামবাগ লোকসভা। এর মধ্যে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায় রয়েছে। একটি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে। হুগলিতে থাকা বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল। 2009 সালে কেন্দ্রটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়। 2014 সালে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রথম জয় আসে তৃণমূলের। জেতেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। 2019 সালে লোকসভা নির্বাচনে মাত্র 1142 ভোটে জিতেছিলেন অপরূপা। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এবার টিকিট দেয়নি তৃণমূল। বদলে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ। তৃণমূলের অন্দরের খবর, লোকসভা ভোটে নামমাত্র ব্যবধানে জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হল 5 বছরের মেয়াদ জুড়ে সাংসদদের সার্বিক পারফরমেন্স। সূত্রের খবর, অপরূপার কাজে খুশি ছিলেন না ঘাসফুল নেতৃত্ব। তারা মনে করেছেন অপরূপাকে আবার প্রার্থী করলে আরামবাগে বিজেপির জয় অবশ্যম্ভাবী। মূলত সেই কারণেই প্রার্থী বদল করে তৃণমূল। অপরূপার জায়গায় প্রার্থী হন মিতালি বাগ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, জেলায় জেলায় বাড়ছে তত ভোটের উত্তাপ। সেই উত্তাপ মাপতেই আমরা এবার চলে এসেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগ মূলত কৃষিপ্রধান এলাকা। এবার এখানে ভোটের হাওয়া কিরকম, কি চাইছেন এখানকার মানুষ, কোন কোন বিষয় মাথায় রেখে তারা এবার ভোট দেবেন, চলুন সরাসরি শুনে নিই তাদের মুখ থেকে। সামনেই তো ভোট, কোন কোন বিষয় মাথায় রেখে এবারে ভোট দেবেন? এখানে দেখুন, বিষয় বলতে কি আমাদের এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটা বেশি এগিয়ে যাচ্ছে সেটা তৃণমূলই করছে। হয়তো ধরুন এর আগে যারা এসেছিল তারা কীরকমভাবে কী করেছে না করেছে হয়তো ততটা যদিও করেনি, তবে এখন বর্তমান যেটা চলছে কাজটা কিছু খারাপ করেনি, ভালো কাজই তারা করে যাচ্ছে। আর তারা এমনকি ভবিষ্যতের জন্য যে একটা আশা দিয়ে যাচ্ছে সেটা কতটা কি বাস্তবায়িত হবে কি না হবে জানি না গো, তবে কিছু খারাপ না, ভালো। মমতাদি যেটা বলছে অ্যাকচুয়ালি সেটা যেটা বলছে উনি সেটা করে যাচ্ছে। এখানে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখছেন? মিতালি বাগ, তৃণমূলে। উনি এখানে হয়তো তৃণমূলতে পাবে। এই 4টে বিধানসভা বিজেপির দখলে, পুরসুরা বিধানসভাটাও বিজেপির দখলে গেছে। এখানে বিজেপির বিধায়কের কেমন পারফরমেন্স? খুব খারাপও না আর খুব ভালোও না, মোটামুটি। বুঝতে পারছেন তো, মোটামুটি। তৃণমূলের প্রভাবটাই ভালো আছে এখানে। এলাকায় কোনো সমস্যা আছে? না, সেরকম কোনো সমস্যা নয় আশা করছি, নেই। সব শান্তি শৃঙ্খলভাবেই ঠিকঠাকই আছে। আমরা মুসলমান হিন্দু পাশাপাশি একসঙ্গে যা আছি, কোনো ঝগড়া গণ্ডগোল কিচ্ছু না এখানেতে। দেখুন, আমরা চাইছি যে যেহেতু শান্তি শৃঙ্খলভাবে চলছে, তৃণমূলই থাকুক, দিদি থাকুক, ওনাকেই যোগ্য বলে মনে করছি আমরা। এর আগে যারা যা এসেছে তাদেরকে ভালো বলতে বলে আর মনে করছি না গো। তবে হ্যাঁ, একটা বলতে চাইছি, দিদি কিন্তু একটু মন্ত্রিসভা পরিবর্তন করতে হবে ওনাকে। যেসব মন্ত্রীগুলো উনি গঠন করেছিলেন ওদের জন্যই যে আজ ওনার যে এতটা বদনাম হয়ে গেছে, সেইটা যেন উনি কাটছাট করে দেয়, এবারে করে দিয়েছে যে নতুন করে মন্ত্রিসভা গঠন করে। দাদা, আরামবাগ এবার কি বলছে, দিদি না মোদি? দিদি ছিল, দিদি থাকবে, ভবিষ্যতে দিদি যেন থাকে এটাই আমাদের চাই। গত 5 বছরে এই লোকসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, কেমন কাজ হয়েছে এলাকায়? পরিষ্কার হয়েছে, কাজ পরিষ্কার। গত 5 বছরে মোদি সরকারের পারফরমেন্স নিয়ে কি বলবেন? না, সেটাই বলতে পারবো না। আমি চাই আমার দিদি যেন থাকে, বাস এইটুকুই। আমি আর এর বেশি কিছু বলতে পারবো না। এখানে তৃণমূল কংগ্রেস যাকে এবার প্রার্থী করেছে মিতালি বাগ, তাকে কত নম্বর দেবেন, কেমন প্রার্থী? দেখুন দিদি, উনি তো আমি যেটুকু শুনেছি উনি খুবই গরিব ঘরের একজন মহিলা, তো ওনাকে 100 দেওয়া যেতে পারে। আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে পুরসুরা বিধানসভা। আমরা সেই পুরসুরা বিধানসভাতেই রয়েছে। আর এই বিধানসভা 2021-এ বিজেপির দখলে গিয়েছিল। এই পুরসুরা বিজেপির দখলে গেছিল 21-এ। এখানে বিজেপির বিধায়ক কেমন কাজ করেছেন? একদমই কাজ করেননি, কোনো কাজই করেননি উনি।
যেমন রাস্তাঘাট, আবাস যোজনা এসব যেমন সেই রকমই পড়ে রয়েছে, কিন্তু কোনো কাজ করেননি উনি। দিদি না মোদি এবারে? আমরা তো বরাবর দিদিকেই দিয়ে আসছি। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা কিছু পথ চলতি মানুষের সঙ্গে কথা বলবো। আপনি কি করেন? আমার চায়ের দোকান। আমার কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? আমার এখানে উন্নয়ন, রাস্তাঘাট, সমস্ত বিদ্যুৎ কাজ উন্নয়ন বাংলায় ভালো হচ্ছে। দিদি থাকবে, ভালো কাজ হবে, ভালো প্রার্থী পেয়েছি, ভোট দেবো। আপনি কি করেন দাদা? আমি গোয়ালার ছেলে, গায়ে দেওয়া কাজ করি। সামনেই তো ভোট, এবারে কোন কোন বিষয় মাথায় রেখে ভোট এই যে এত চুরি, হ্যাঁ, শ্লীলতাহানি, এইসবের বিরুদ্ধে রেখে যাতে ভালোভাবে চলে সেই জন্যতে ভোট দেব। দেখুন, কাজের থেকে চুরিটা বেশি হয়েছে। এই পঞ্চায়েত স্তর থেকে সব জায়গাতেই চুরি চামারি হয়েছে। হ্যাঁ, যে একটা রাস্তা হচ্ছে সেখান থেকেও কাটমানি, এইসবগুলো যাতে বন্ধ হয়, হ্যাঁ, যাতে কাজ হয় দেশের, সেই রকম আমরা চাই। দিদি যে জব কার্ডের টাকা দিয়েছে সেই টাকা পেয়েছেন? কাজই আমাদের কাজই নেয় না তো আর কি। কাজের জব কার্ডের টাকা তুলে আমাদেরকে যে টাকা তুলে দিতে হয় ওদের। এই কেন্দ্রে কে এগিয়ে, দিদি না মোদি? বিশেষ করে মোদি। মোদি অবশ্যই। কি করেন আপনি? আমি জব কার্ডে কাজ করি। কার্ডের টাকা পেয়েছেন? হ্যাঁ, টাকা পেয়েছি, টাকা দিয়েছে। দিদি টাকা দিয়েছে? হ্যাঁ, দিদি টাকা দিয়েছে। যে দিয়েছে তাকে তারপরে দিব, আর যে দেননি তাকে কেন আমরা দিতে যাব। কি করেন আপনি? কেমন আছেন আপনারা? এখন মোটামুটি ভালো আছি। আর চাষবাসের কাজ করি বলতে সারের এখন দাম বেশি বেড়ে গেছে, এই জন্য চাষিদের একটু অসুবিধা হচ্ছে চাষবাসের জন্য। এবারে আরামবাগে ভোটের হাওয়া কীরকম, দিদি না মোদি? আপনারা চাইছেন কাকে? আমি দিদিকে। দিদি তো রাজ্যে আছে, দিদি তো দেশে নেই। জিতাই থাকুক, ভালোই থাকুক, সকলকে দেখছে তো। মোদিকে অদিনের জন্য, আজ আছে কাল হেঁটে যাবে। দিদি আছে সারা জীবন, সারা জীবনই থাকবে। আপনি তো আরামবাগের বাসিন্দা, এবার এখানে কি কি বিষয় মাথায় রেখে ভোট দেবেন? এখানে ভোট বলতে ধরুন মানুষের যে চাহিদা, কৃষি থেকে কাজকর্ম থেকে মানুষের যে দৈনন্দিন চাহিদাগুলো, সেগুলো কিন্তু আমাদের বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকার কিছুই করছে না, লক্ষ্য নজরই দেয় না। একমাত্র মানুষের সাথে আছে দিদি। বিশেষ করে দেখুন আপনাদের কোভিড পিরিয়ডে দিদি যদি মানুষের পাশে না থাকতো, মানুষ আজ না খেয়ে কিন্তু অনাহারে মারা যেত। এখনও সে সমানভাবে দিদি কিন্তু চালিয়ে যাচ্ছে, বিনা পয়সা রেশন, আটা এইসবগুলো দিয়ে যাচ্ছেন। মানুষ কিন্তু আজ সেসবগুলো খেয়ে জীবন ধারণ করছে। এছাড়া দেখুন যে জব কার্ডের টাকা, সেই জব কার্ডের টাকাতে অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে, যার ফলে মানুষ আজ মানে খাটার পয়সা, পরিশ্রমের পয়সা তারা পাচ্ছে না। এই অন্যায় অত্যাচারগুলো কিন্তু মানুষ মর্মে মর্মে বুঝতে পারছে। তাই আমাদের যে আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু প্রতিফলনটা কিন্তু বিজেপির বিরুদ্ধেই চলে যাবে, দিদিকেই তারা সাপোর্ট করবে। আপনারা কৃষকরা কেমন আছেন? আপনারা কি চাইছেন? দেখুন, আমাদের এলাকাটা তো প্রধানত কৃষক এলাকার, সময় মতো সারটা ঠিক পাওয়া যাচ্ছে না। এক নম্বর, যদিও পাওয়া যায়, বেশ কিছু ব্যবসাদার আছে, তারা এ বেলা একরকম দাম, ও বেলা একরকম দাম, এইগুলোকে সরকার মানে অনেক দেরিতে হস্তক্ষেপ করে। যেমন গত বছর দেখেছিলাম, কাগজ দিয়েছিল যে আমাদের এখানকার সার প্রধানত মানুষ কিনে আশ্বিন কার্তিক মাসে সার কিনে, অগ্রণ মাসে আলু বসানো শুরু হয়। মাঘ মাসে আমার মনে আছে, মাঘ মাসে 5 তারিখে সরকার নবান্নে বলি বা যেখানেই বলি, বসে সারের ফটকা বাজার এবং সারের সঙ্গে যে ট্যাগ, ওইটাকে বন্ধ করার জন্য মিটিং করে। তার মানে আমি আশ্বিন মাসে সার তুলব, আমার মাঘ মাসে যে সারের মিটিং হয়, তাই সেখানে চাষির তো একটা হয়ে যাচ্ছে, এবং এই সুযোগটা ফটকা বাজারে কিন্তু নিয়ে নেয় না। প্রশাসন সেভাবে যদি হস্তক্ষেপটা করে, তাহলে এই ফটকা বাজারটা হয়নি। চাষের ফসলে কি বলবো, এ তো সম্পূর্ণ ব্যবসাদারের হাতে। 5 দিন আগে আলু আমাদের এখানে দিয়েছে, আমরা করার কথা ছিল বস্তা, আমার আলুর জাল আছে মাঠে, সেখানে 700 টাকা বিক্রি হয়েছে। আজকে কালকে দাম হয়েছে 660 টাকা বস্তা পুকুরে জালে। আজকে আলু যখন করতে আসছে, সে ফোন করে বলছে আলুর বাজার পড়ে গেছে 630 টাকা, বেশি নেব। তাহলে কালকে দাম হয়েছে 660,
রাতটা পুয়েছে 30 টাকা পার বস্তা কমে যাচ্ছে। কেন্দ্রে মোটামুটি কি মনে হচ্ছে কার পাল্লা ভারী? এইদিকে যেটা মানুষের মধ্যে আগে এটা মনে করুন সিপিএমের এটা ছিল, শক্তিমোহন মালিক, অনিল বসু এলাকা ছিল। অনিল বসু এলাকা খুব জনপ্রিয় নেতা ছিলেন, যে কোনো কারণেই হোক পার্টির দুর্বলতা থাকতে পারে ওই পার্টির, সেই ক্ষেত্রে তৃণমূলটা উঠেছিল। কিন্তু বর্তমানে তৃণমূলের বেশ কিছু কাজকর্ম তারা নিচের তলার কর্মীদের মধ্যে যেটা সর্বত্র শোনা যাচ্ছে দুর্নীতি একটা, কাজে বলুন রাস্তায় বলুন উন্নয়ন হয়েছে অস্বীকার করা যাবে না, কিন্তু উন্নয়নের মধ্যেখানেও বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু নিজেদের মধ্যে একটা শোনা কথা। আমি তো আর তো নিজে দেখতে যাইনি যে এটা হয়েছে, সেই হিসেবে মানুষের ক্ষোভ আছে একটু। শিক্ষকতা করতাম, বর্তমানে অবসরপ্রাপ্ত। ভোটের হাওয়া বলতে আমরা যেটুকু বুঝি, আমরা সচরাচর যারা এখানে ওখানে ঘোরাফেরা করি, বিশেষ করে এখন অবসর জীবনে অনেকটাই তো ঘোরাফেরা করার সুযোগটা আছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সরকার তার যে নেত্রী, সেই মুখ আরামবাগ, সারা আরামবাগ লোকসভা জুড়ে সর্বত্র দেখা যাচ্ছে। গত 5 বছরে কীরকম কাজ হয়েছে এখানে? গত 5 বছরে কাজের নিরিখে আমরা যেটুকু বুঝি, শিক্ষাক্ষেত্রে তো ব্যাপক হয়েছে। সবুজ সাথী সাইকেল থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী এবং সর্বোপরি বিশ্ববন্দিত যে প্রকল্প কন্যাশ্রী এনেছেন, তার জন্যে আমাদের এলাকায় যে সমস্ত মেয়েরা পড়াশোনা করার সুযোগটা পাচ্ছিল না, তারা পাচ্ছে। এবারে কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবে? এবারে উন্নয়ন, একমাত্র উন্নয়ন। আরামবাগবাসী কি চাইছে ভোটে, তাদের দাবি কি? দাবি একটাই, যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেটা যাতে ব্যাহত না হয়। গত লোকসভা ভোট থেকেই বিজেপির কাছে অত্যন্ত সম্ভাবনাময় আসন হয়ে উঠেছে আরামবাগ। 2021 সালের বিধানসভা ভোটে আরামবাগ মহকুমার 6টি বিধানসভার মধ্যে 4টি বিজেপির দখলে। তাই এবার আরামবাগকে নিশানা করেছে পদ্ম শিবির। আরামবাগে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবিরের তরফে প্রচারে তৃণমূলের দুর্নীতিকেই বেশি করে তুলে ধরা হচ্ছে, কিন্তু মানুষ এইসব বিশ্বাস করছেন না বলেই দাবি শাসক শিবিরের। তাদের দাবি স্রেফ উন্নয়নের জোরেই এবারও তারা এখানে ভোট বৈতরণী পেরিয়ে যাবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, আরামবাগ।